আচ্ছা। তো আচ্ছা, তাহলে আমরা শুরু। হ্যাঁ, কি কথা বলতেছেন? শোনা যাচ্ছে না। হ্যালো। জি হ্যালো। ভাই, এবার শোনা যাচ্ছে। হ্যালো। হ্যালো। জি ভাইয়া। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে তো ভাইয়া? হ্যালো। শোনা যাচ্ছে এখন? জি ভাই, শোনা যাচ্ছে। সাথে আমি বুঝতেছি না যে হেডফোনটা লাগাইলে কাজ করে না, হেডফোন খুলে খুলে ফেললে কাজ করে, মানে মাইকটা কাজ করে না। ঠিক করতে হবে। হ্যাঁ, এখন আমি এই যে তোমরা শোনা যাচ্ছে, এটা আমি মাইক খুলে ফেলে তারপর কাজ করে, মাইক লাগানোর পর কাজ করে না আর কি। এটাই সমস্যা, মাইকটা লাগায়ে তারপরে এখানে সেট করার পর এখন কাজ করতেছে। আচ্ছা, এনিওয়ে, আমরা শুরু করি। হ্যাঁ। তো বিস্তার পরিমাপ সম্ভাবনা, মেজার্স অফ ডিসপারশন এন্ড প্রবাবিলিটি। সো এইটা আসলে স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট, মানে হচ্ছে তোমার, আমরা স্ট্যাটিস্টিক্স কে বাংলায় কি বলি তোমার, ঠিক মনে পড়তেছে না আমার, স্ট্যাটিস্টিক্স আমরা কি বাংলায় কি বলি, কিন্তু আমরা এখানে ডাটা নিয়ে কাজ করবো আর কি বেসিক্যালি, ঠিক আছে? আমরা বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করবো, এটা তো বুঝতে পারতেছো। তো স্ট্যাটিস্টিক্স আমাদের অবভিয়াসলি ডেটা থাকবে, এবং ডেটার হচ্ছে গিয়ে কিছু সেন্ট্রাল টেন্ডেন্সি থাকবে, সেন্ট্রাল টেন্ডেন্সি গুলো বের করার চেষ্টা করবো। তো এখানে তোমাদের বইয়ে প্রথমেই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি কথাটা বলে দেওয়া আছে। সো সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা বলা আছে, এটাকে দেখবা। সো কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে আমরা ধরো র্যান্ডমলি কিছু আমরা ডাটা নিব। আমরা ধরো 1 2 3 4, 1 5, তারপর হচ্ছে 1 2 3 2 3, ধরো এই জিনিসগুলো হচ্ছে কোন একটা উইকেটের, কোন একটা বোলারের হচ্ছে গিয়ে কয়েকটা ইনিংস হচ্ছে উইকেটের, উইকেট কতটা উইকেট সে পাইছে সেগুলা। সো এইগুলার কিছু হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি থাকে, মানে এগুলো হচ্ছে গিয়ে একটা জায়গায় কনভার্জ করবে। লেটস সে এটার একটা আমরা হচ্ছে গিয়ে তোমার গড় পাবো, ঠিক আছে? এখন গড়টা হবে হচ্ছে গিয়ে তার কি, তার হচ্ছে এভারেজ উইকেট, ঠিক আছে? এটা হবে তার এভারেজ উইকেট। তো এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে তোমার এরিথমেটিক এরিথমেটিক মিন, বা হচ্ছে গিয়ে গাণিতিক গড় আর কি। অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়। So আমি এখানে অ্যারিথমেটিক গড় লিখছি, এটা হচ্ছে একই জিনিস আর কি। তো এই যে টেন্ডেন্সি গুলা, মানে অনেকগুলো ডাটা নিয়ে সেখান থেকে আমরা একটা মোটামুটি প্যাটার্ন বের করার চেষ্টা করি, ঠিক আছে? যে এই জিনিসটা আসলে কোথায় যাইতে যাচ্ছে, বা এই এই যে বোলারটা হয়তো হচ্ছে কোনো একটা দিন হইতেছে কি 5 উইকেট পেয়ে গেল, তার মানে কি সে খুব ভালো? সেটা আমরা মেজার করতে চাইবো, ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সে ভালো কি ভালো না সেটা মেজার করার জন্য আমরা হচ্ছে প্রথমে তার গড়টা নিব। সো গড়টা নিয়ে দেখবো হচ্ছে কি কি, যে তার গড়টা হচ্ছে কি তোমার ধরো 3, তাহলে আমরা বললাম যে হ্যাঁ, ভালো চলে। তারপর আমরা আরেকটা বোলার নিব, আরেকটা বোলার মনে করো হচ্ছে গড় হচ্ছে 3। তো এখন কোন বোলারটা ভালো, এরপর আমরা মেজার আরেকটাতে চলে যাব। মানে আমরা তো এখন গড় দিয়ে আসলে দুজনকে আলাদা করতে পারতেছি না, তাই না? মানে ধরো যে এটা হচ্ছে জাসপ্রীত বুমরা, আর এটা হচ্ছে কি মনে করো মোহাম্মদ আমির। তো দুজনেই মনে করো গড় হচ্ছে 3। তারপরে এখানে কোন একটা সময় দেখা গেল যে ওর যে যেটা সেটা হচ্ছে মনে করো এরকম, আহ হ্যাঁ। সো ওরও কিন্তু মনে করো যে গড় আছে না, এখানে জিরো আছে কয়েকটা, ধরো এখানে জিরো আছে। সো ওরও গড় 3, ওরও গড় 3। এখন ওই যে ডিসপারশনটা বা হচ্ছে মানে গড় দিয়ে তো তুমি আসলে দুজনের মানে পার্ট পার্ট দিয়ে এটা আলাদা করতে পারতেছো না, দুজনের ক্যালিবার আলাদা করতে পারতেছো না, তখন তুমি কি করবা?
তখন হচ্ছে তুমি হচ্ছে আরেকটা সেন্ট্রাল টেন্ডেন্সির আরেকটা জিনিস নিয়ে কাজ করবা। এটাও সেন্ট্রাল টেন্ডেন্সির একটা জিনিস বা কেন্দ্রীয় প্রবণতার আরেকটা জিনিস। একটা জিনিস আমরা বলছি সেটা হচ্ছে গড়, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি তোমার বিচ্যুতি। ঠিক আছে, বিচ্যুতি বা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ডিসপারশন। ডিসপারশন বলা হয়। ডিসপারশনটা হচ্ছে গড় থেকে আমার যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো হচ্ছে কত দূরে দূরে আছে। হ্যাঁ, তো এই যে ডিসপারশন বা এটাকে বাংলায় বলে আমরা বলি হচ্ছে বাংলা এটাকে বিস্তার খুব সম্ভবত। এনিওয়ে, ডিসপারশন বলা হয় হচ্ছে কি বিচ্যুতিকে। আমি জানি না বিস্তারকে ইংলিশে কি বলা হয়, বাট ডিসপারশন এটাকে বলা হয় ডিসপারশন। এই ডিসপারশনটা হচ্ছে তোমার ধরো গড় থেকে আমার ভ্যালুগুলো কত দূরে দূরে আছে। সো এর যদি হচ্ছে ডিসপারশনটা হয় হচ্ছে কি তোমার ধরো 1.5, তার মানে হচ্ছে আমি এই যে উইকেট কোন একটা উইনিং ইনিংস চুজ করলে র্যান্ডমলি, তাহলে হয়তো আমি মানে ওখানে হচ্ছে আমার ধরো তোমার এরকম থাকতে পারে যে 1.5 থেকে তোমার হচ্ছে 4.5 এরকম একটা ভ্যালু পাইতে পারি আর কি। ঠিক আছে, আর ধরো এর ক্ষেত্রে যেটা দেখা গেল যে আমিরের ক্ষেত্রে দেখা গেল হচ্ছে ডিসপারশন হচ্ছে 1। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে 2 থেকে 4 পর্যন্ত হচ্ছে ডিসপারশনটা। তার মানে কি, তার মানে হচ্ছে আমির হচ্ছে কোন একটা ইনিংসে 2 পাইতে পারে, মানে 2টা উইকেট পাওয়ার পসিবিলিটি সবসময় বেশি। ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রে জিনিসটা কম। তো আমরা আসলে এই জিনিসটা দিয়ে আসলে এদেরকে আলাদা করে ফেলতে পারি যে হচ্ছে যেহেতু ও মানে এমন না যে ও একদমই পায় না তা না, ও পায় ঠিক আছে, কিন্তু ও একদম ইরেগুলার না। কিন্তু ও কিন্তু এমন হইতে পারে যে ও ইরেগুলার হয়ে যেতে পারে। ধরো এটা ও কোনোদিন হচ্ছে কি 1 উইকেট পাইতেছে, বাট আমাকে আমির হচ্ছে কি ভালো সার্ভিস দিতেছে, ও রেগুলার প্রত্যেকদিন আমাকে সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, ও মোটামুটি আমাকে এটা রেগুলার জেনারেল সার্ভিস দিতেছে। সো এই যে ডেটার যে আমরা পরিমাপ গুলা করি এবং ডেটার যে বিভিন্ন ধরনের মানে কোয়ালিটি গুলো আমরা চেক করি, ঠিক আছে, বা মানুষজনের কোয়ালিটি বা বা প্রোডাকশনের কোয়ালিটি, ঠিক আছে, এই জিনিসগুলো যে আমরা চেক করি, এটাই আসলে আমাদের হচ্ছে গিয়ে তোমার কি মানে দরকার পড়বে আর কি। তো আমি তোমাদেরকে জাস্ট মোটিভেশনটা দিচ্ছি যে আমরা কেন এটা করি। যেমন ধরো তোমাদের একটা ইলেকট্রনিক ডিভাইস তৈরি করতে হবে। ধরো বাংলাদেশে রকমারি.কম হচ্ছে একটা, রকমারি.কম না হচ্ছে টেকশপ বিডি। তো টেকশপ বিডি হচ্ছে মনে করো হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস তৈরি করবে। সো ওই ডিভাইসে হচ্ছে কি তোমার এরিয়া হইতে পারে হচ্ছে তোমার ধরো 4 স্কোয়ার ইঞ্চ। ঠিক আছে, সো এটা তো একদম বরাবর যে 4 স্কোয়ার ইঞ্চ হবে তা না। প্র্যাকটিক্যাল কেসে কিন্তু এমন হয় যে এটা হয়তো 4.02 হয়ে গেছে বা 3.08 হয়ে গেছে, তাই না? এরকম হবেই, স্বাভাবিক। আমাদের ম্যানুফ্যাকচারে হচ্ছে কি এরকম মানে ঝামেলা থাকবেই। সো তোমার হচ্ছে ওরা কিন্তু এরকম এরকম একটা প্লাস মাইনাস 0.02 এটা দিয়ে দেয়, তাই না? তা এই যে একটা জিনিস দেয়, এটা আসলে হচ্ছে তোমার মানে ওদের যে ডিসপারশনটা হবে। ঠিক আছে, মানে তুমি ডিরেক্টলি ফোর স্কোয়ার ইঞ্চ পাবা এটা একদম ওরা সিওরিটি দিয়ে বলে না। ওরা বলে যে একটু এদিক ওদিক হবে, কিন্তু এই জিনিসটা যদি বেশি হয় তাহলে সমস্যা। 0.2 এটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে যদি অনেক বেশি হয়, যেমন ধরো 0.7 হয়ে গেল, তাহলে তোমার ধরো যে ডিভাইসটারই মানে উইথ মানে কাজ হচ্ছে যে তোমার ধরো খুবই ছোট একটা জায়গায় যে তোমার এটা 4 স্কোয়ার ইঞ্চের মধ্যে আটাইতে হবে। এখন এটা যদি 0.7 স্কোয়ার ইঞ্চ যদি এক্সট্রা হয়, তার মানে আসলে এটা তোমার অনেক বড় একটা এরিয়া, হয়তো এটা দেখা যাবে তোমার তুমি 50টা প্রোডাক্ট কিনছো, এর মধ্যে দেখা যাবে 20টা তুমি লাগাইতে পারতেছো না। সো এটা লসটা একটু বেশি আর কি। সো এই যে একটা ডেটার যে আমাদের মানে ডেটা মানে কোয়ালিটি চেক করার যে একটা ব্যাপার, এখানেও কিন্তু আমাদের ডেটার খুব ভালো গুরুত্ব আছে। ঠিক আছে, এবং আমাদের যে মডার্ন ওয়ার্ল্ড আছে, মডার্ন ওয়ার্ল্ড বলো বা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর যে তোমার জন্য যে আমরা যে কোয়ালিটি চেক করি, আমাদের সব জায়গাতে কিন্তু এই ধরনের স্ট্যাটিস্টিক গুলো চেক করতে হয় অলওয়েজ। ঠিক আছে, সো এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। এই জন্য আমরা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা, তারপর হচ্ছে তোমার অন্যান্য যে মেজারমেন্ট গুলো সেগুলো করি। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে তোমার এখান থেকে পড়াশোনায় ঢুকে যাবো ডিরেক্টলি। তো এখানে আমরা এরিথমেটিক মিন বলতে কি বুঝি, ঠিক আছে, বা গড়। সো এটা হচ্ছে প্রথম জিনিসটা যে আমরা প্রথমে যে জিনিসটা পড়বো, গড়, এরিথমেটিক মিন। সো এটা হচ্ছে বেসিক্যালি ডাটাগুলোর যোগফল, সামেশন ডিভাইড বাই হচ্ছে সামেশন অফ ডিভাইড বাই হচ্ছে টোটাল নাম্বার আর কি। ঠিক আছে, সো বেসিক্যালি এখানে আমরা এটা বলি হচ্ছে xi ডিভাইড বাই হচ্ছে n। তো xi জিনিসটা কি, তোমাদের হচ্ছে গিয়ে যে ডেটাগুলো থাকবে, মনে করো এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 7 আছে, 8 9। তো এরকম যদি ডেটা থাকে, তো এদের যে সামেশন, এটাকে বলা হচ্ছে আমরা সামেশন অফ xi ডিভাইডেড বাই n। তার মানে এটা হবে হচ্ছে তোমার গড়। ঠিক আছে, একদম সিম্পল একটা আইডিয়া। আমরা এরকম অনেক গড় ইউজ করছি। আরেকটা জিনিস তোমরা 9-10 এ পড়ে আসো, সেটা হচ্ছে মিডিয়ান। সো মিডিয়ান জিনিসটা হচ্ছে তোমার কি, মিডিয়ান জিনিসটা হচ্ছে তোমার যেটা মধ্যম মানে মিডলে থাকে আর কি। সো এই জিনিসটা তোমার হচ্ছে লাইক মিডল অর্ডার ব্যাটসম্যানদের মতো অনেকটা। সো তুমি যদি হচ্ছে মানে একটা ডাটা নাও যে 2 3 4 6 1, তারপরে 2 4, সো এরকম যদি দেখো, তাহলে তো আসলে এই জিনিসটা একটু আনঅর্ডার্ড আছে না? এটা কিন্তু অর্ডার্ড নাই। ঠিক আছে, অর্ডার্ড মানে কি, অর্ডার্ড মানে সুন্দর মতো সাজানো না। তুমি যদি সুন্দর মতো সাজাও, তাহলে ধরো 1 2 2 4 4 6, ঠিক আছে, 1 2 2
1 2 2 এখানে 3 হয় না, একটা 3 হবে এই জায়গায় 3 4 4 6। সো এই যে ডাটাগুলো আছে, এখানে ডাটা আছে 1 2 3 4 4 5 6 1 2 3 4 5 6 7 তো 7টা। তাহলে এখানে মধ্যমটা হবে হচ্ছে বাম পাশে 3 এবং ডান পাশে 3 বাদ দিয়ে মাঝখানে যেটা আছে এটা, তার মানে আমাদের এটা হবে হচ্ছে তোমার মিডিয়ান। তো এই যে অঙ্কগুলো এগুলো তোমাদের হচ্ছে এমসিকিউ তে আসে, ঠিক আছে, যেমন অ্যারিথমেটিক মিন এগুলা, তারপর হচ্ছে মিডিয়ান বের করার যেগুলো সেগুলো তোমাদের হচ্ছে তোমার একদম এমসিকিউ তে আসবে। এরকম একটা সেট দিয়ে দিবে, বলবো যে এই সেটের মিডিয়ান কত, বা বলবো এই সেটের হচ্ছে কি তোমার কি গড় কত, ঠিক আছে। তারপরে আমরা যখন আবার আরো কিছু প্রপার্টি আছে যেগুলো পরে শিখবো, সেগুলো এই সেট থেকে কোশ্চেন আকারে দিতে পারে, ঠিক আছে। আমি তোমাদের এখন একটা কথা বলি, যে তোমাদের বললো যে এই সেটটার গড় বিচ্যুতি কত, ঠিক আছে, বা তোমার বিচ্যুতি কত, ঠিক আছে, অথবা ভেদাঙ্ক কত, এইগুলো বলে যেতে পারে আর কি। সব এগুলো মাথায় রাখবা। তারপরে তোমার এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রচুরক। প্রচুরক বা হচ্ছে তোমার মড, ঠিক আছে, মড বলা হয় এটাকে। সো মড জিনিসটা হচ্ছে আমাদের কোন একটা জিনিস যখন হচ্ছে তোমার সবচেয়ে বেশিবার থাকবে, তো আমরা এটাকে বলি হচ্ছে ওই সেটটার একটা মড। যেমন এই সেটটার মড হচ্ছে কত, এই সেটটার মড হচ্ছে আসলে 2 এবং 4 দুইটাই, ঠিক আছে, মানে এরা হচ্ছে দুইবার করে করে আছে, এখন এই দুইবার এও দুইবার, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তোমার প্রচুরক, বা যেটা বেশি সংখ্যায় থাকে সেটাকে আমরা বলছি প্রচুরক। তারপরে আরো কিছু কোয়ালিটি আছে ডেটার, ডেটার মধ্যে কোয়ালিটি। সো এগুলো আসলে অত বেশি ইম্পর্টেন্ট কোয়ালিটি না, এগুলো 9 10 এ পড়ে আসছো, এগুলো আসলে নট রিয়েলি ইম্পর্টেন্ট। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের একটা আইডিয়া হিসেবে একটু আগে দিচ্ছি, সো সেটা আমরা পরে পড়বো, বাট আমরা এগুলো দেখিনি, এগুলো এমসিকিউ আমাদের লাগবে। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জ বা এটাকে বলি হচ্ছে বিস্তার। সো বিস্তার জিনিসটা আসলে কি বলে, ধরো যে তোমার শেয়ার বাজারের যে ওঠানামা হয়, তাহলে কোনো একটা কোম্পানির শেয়ার বাজারের যে বিস্তার সেটা যদি অনেক বেশি হয়, তাহলে আসলে কোম্পানিটা খুব বেশি স্টেবল কোম্পানি না আর কি, ঠিক আছে, এটা যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে, এরকম চান্সও আছে। সো এটার যদি তোমার ধরো যে এরকম হয় যে 2000 টাকা থেকে শুরু করে এটার যে রেঞ্জটা সেটা মনে করো হচ্ছে 16,000, ঠিক আছে, এক উইকের মধ্যে ধরো এই বিস্তার পাওয়া গেছে, তার মানে এটা খুব ফ্লাকচুয়েট করতেছে, ঠিক আছে, যে কোনো সময় 16,000 থেকে নেক্সট উইক এটা আবার 2,000 নেমে আসতে পারে। তার মানে তুমি যে স্টকটা আজকে কিনতেছো 16,000 টাকা দিয়ে, এটা এক সপ্তাহ পরে 2,000 টাকায় নেমে আসলে তোমার লস হবে 14,000 টাকা, ঠিক আছে। সো এই যে খুব ইনভেরিয়েবিলিটি, মানে খুব তাড়াতাড়ি জিনিসটা হচ্ছে কি ওঠানামা করতেছে, এই জিনিসটা আসলে প্রবলেমেটিক। তাহলে আমাদের এটার একটা রেঞ্জটা দেখা লাগবে, মানে আমি আমি এই কোম্পানির কোয়ালিটি মেজার করার সময়, বা এই কোম্পানির যে হচ্ছে একটা স্ট্যাবিলিটি সেটা মেজার করার সময় এই বিস্তারটা আমরা দেখবো, ঠিক আছে। কারণ তুমি 16,000 টাকা হয়ে গেল বলে তুমি এটা কিনে ফেললা, এটা রং আইডিয়া, কারণ এটা পরের দিনই পড়ে যেতে পারে। সো এটার জন্য আমাদের হচ্ছে এটার একটা স্টেবল রেঞ্জ লাগে, রেঞ্জটা ছোট হলে ভালো। সো এই রেঞ্জগুলো আমাদের ডেটার ক্ষেত্রে কাজে লাগবে। এখন রেঞ্জটা কেমনে বের করবা, যদি একটা ডেটা সেট দেওয়া থাকে, যেমন এটার যদি রেঞ্জ এর কথা বলি, এটা রেঞ্জ হচ্ছে 6 - 1 5, তাই না, কারণ এখানে আমাদের বড়টা হচ্ছে কি তোমার 6, তার মানে আমাদের এখানে লার্জেস্ট মাইনাস লোয়েস্ট হবে হচ্ছে তোমার রেঞ্জ, ঠিক আছে, এটা হবে আমাদের রেঞ্জ। এগুলো তোমাদের বইয়ে আছে, তোমরা বইটা পড়লে আরো ভালো মতো বুঝতে পারবা, যদিও আসলে এগুলো তো বেশি জটিল কিছু না আর কি, তোমাদের জাস্ট পড়তে হবে, ওকে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদের এখানে বলা আছে, সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, বাংলায় বলা হয় খুবই বাজে একটা নাম, সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন। সো গণসংখ্যা নিবেশন আসলে এটা খুব ফালতু একটা নাম আমার কাছে লাগে। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে মনে রাখবা সবসময়, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে তোমার তোমার ধরো যে ওই যে তোমার ধরো মার্কের নাম্বার কথা বলতেছি, তোমাদের 4 জনের মার্ক, 4 জন না, তোমাদের 3টা সেকশনে, তোমাদের সেকশনে মার্কের কথা যদি বলি যে 80 থেকে 90 কয়জন পাইছে, সো এখানে একটা ফ্রিকোয়েন্সি একটা আইডিয়া আসে যে কয়জন জিনিসটা পাইছে। তারপর ধরো 70 থেকে 80 কত পাইছে, সো এখানে একটা ফ্রিকোয়েন্সির আইডিয়া আসে। তারপরে মনে করো হচ্ছে যে 60 থেকে 70 কয়জন পাইছে, সো এখানে একটা আহ হ্যাঁ, এখানে একটা তোমার হচ্ছে ডিস্ট্রিবিউশনের আইডিয়া আসে। সো এই যে জিনিসগুলা আমরা 70 লিখি নাই, আই গেস 60 থেকে 70, হ্যাঁ 60 70 80 90 70 80 60 70, হ্যাঁ। সো এই যে এগুলা আমরা হচ্ছে কি বলি গণসংখ্যা নিবেশন। তো এই জিনিসটা আসলে আমরা দেখতে চাই যে মার্ক, ধরো মার্ক দিয়ে দিল এরকম যে 81 82 83 84, তারপর দিল 74, মানে আমাদের 10 জনের আমরা মার্ক নিব, তারপর দিল 64, তারপর দিল হচ্ছে 75, তারপর দিল হচ্ছে তোমার 90, তারপর দিল 1 2 3 4 5 6 7, তারপরে দিল হচ্ছে 65, তারপর দিল হচ্ছে 78, ঠিক আছে, 2 4 5 6 7 8 9 10, হ্যাঁ। সো এই যে 10 জনের মার্ক দেওয়া হলো, তাহলে আমি যদি এখানে ফ্রিকোয়েন্সি গুলো মানে দেখতে চাই, তাহলে ফ্রিকোয়েন্সি গুলো দেখলে আমরা বুঝবো যে এখানে 80 থেকে 90 এর মধ্যে আছে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আছে, ঠিক আছে, তো এখানে 5 জন হবে। তারপরে 70 থেকে 80 পর্যন্ত হচ্ছে 1 2 3, এখানে 3 জন, সো এটা 3 হবে।
তারপরে 1 2 1 2 1 2, হ্যাঁ। সো এখানে হচ্ছে তোমার 2 জন আছে, তাহলে আমাদের টোটাল হলো 10 জন। এই 10 জনের আমরা এটা পেয়ে গেলাম। এখন আমি যদি হচ্ছে কি এই জিনিসটা প্লট করতে চাই, তাহলে আমি ক্লাসটার পারফরম্যান্সটা ভালোমতো বুঝতে পারবো আর কি। ধরো আমি হচ্ছে কি ক্লাসটার পারফরম্যান্স কেন বুঝতে পারবো, ধরো এটা হচ্ছে তোমার 80, সো মানে এটা একটা ক্লাস, এটা হচ্ছে 80 থেকে 90, সরি 80 থেকে 90 এটা হবে না, 60 থেকে হচ্ছে তোমার 70, তারপরে মনে করো এটা হচ্ছে তোমার 70 থেকে 80, তারপর তোমার এটা হচ্ছে কি 80 থেকে 90। আমি যদি প্লট করে থাকি এবার ডাটাগুলা, তাহলে দেখতে পাবো হচ্ছে আমার এই জায়গাতে হচ্ছে 5 জন, ঠিক আছে। এই জায়গাতে হচ্ছে তোমার কয়জন, 3 জন। এই জায়গাতে হচ্ছে 2 জন। তার মানে আমার মার্ক বাড়ার সাথে সাথে আমার মানুষের সংখ্যা বাড়তেছে, তার মানে আমাদের আমাদের সেকশনটা আসলে অনেক ভালো, ঠিক আছে। আমাদের সেকশনটা আসলে ভালো, আমাদের সেকশনে কিন্তু মার্কের গ্রাফ ঊর্ধ্বগতির আর কি, ঠিক আছে। তো নরমালি এটা হয় না, নরমাল সেন্সে আমরা যেটা দেখি যে মানে খুব মানে সবচেয়ে বেশি ভালো মার্ক পায় হচ্ছে আসলে মানুষ কম। সো এটা এরকম হয় গ্রাফটা, ঠিক আছে। নরমালি এরকমই হয়, কিন্তু যেটা বললাম আর কি, যে কোন সেকশনের গ্রাফ যদি হয় হচ্ছে এরকম, তার মানে আমাদের আসলে ওই সেকশনটা অনেক ভালো, ঠিক আছে। এটা আমরা এইটা গ্রাফটা দেখেই বুঝতে পারবো। সো নরমালি আমাদের যে অ্যানালাইসিস গুলো হয় সেগুলো কিন্তু এভাবে টেবল দেখে হয় না, আমরা গ্রাফটা দেখে ভালো মতো বুঝতে পারি আর কি। সো গ্রাফ দেখে আমাদের বুঝতে হবে যে এটা পারফরমেন্সটা কিরকম। মানে তোমরা যখন হচ্ছে জব টপ করবা তখন হচ্ছে এই গ্রাফটা দেখে তোমাদের এই রেগুলার ব্যাপারে আইডিয়া নিতে হবে। এনিওয়ে, সো আমরা হচ্ছে এই যে এটা পড়লাম। তারপরে হচ্ছে তোমার এখানে কিছু কথা বলা আছে তোমাদের বইয়ে, দেখবা বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা, হ্যান ত্যান, এগুলো আমাদের পড়া লাগবে না, তোমরা অলরেডি জানো। মোটিভেশন তোমাদের আছে, বিস্তার পরিমাপ কেন লাগে, স্ট্যাটিস্টিক্স এর এই পার্টগুলো কেমন দরকার হয়। আচ্ছা, সো এখানে তোমাদের বইয়ে একটা কথা বলা আছে, এগুলো পড়বা তোমরা, ঠিক আছে। যে বিস্তার পরিমাপ হচ্ছে 2 রকম, বিস্তার পরিমাপ হচ্ছে 2 রকম। সো 2 রকম হচ্ছে তোমার এখানে বলা আছে, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার এটাকে এটাকে বলা হয় হচ্ছে উম এটাকে বলা হয় হচ্ছে তোমার একটাকে বলা হয় রিলেটিভ রিলেটিভ মেজারমেন্ট, একটাকে ওরা বলতেছে রিলেটিভ মেজারমেন্ট বা আপেক্ষিক বিস্তার পরিমাপ, আপেক্ষিক বিস্তার পরিমাপ। আর আরেকটা হচ্ছে তোমার শুধু মেজারমেন্ট, ঠিক আছে। সো শুধু মেজারমেন্ট যেটা, এটা হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার মানে পরম। এখন পরম এবং আপেক্ষিক বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি, আমরা পরম বলতে যেটা বুঝাবো সেটা হচ্ছে যে ওই ডাটা সেটেরই, ঠিক আছে, ওই ডাটা সেটের বা দুইটা ডাটা সেটের মধ্যে যদি পার্থক্য বের করতে চাও, তাহলে এটা কোনো রেশিও হবে না, এটা কোনো রেশিও হবে না, সোজা কথাই এটা কোনো রেশিও হবে না। তো জিনিসটা কিরকম, ধরো তোমার সেকশন এবং অন্য সেকশনের মধ্যে তুমি হচ্ছে কি মার্কের ডিফারেন্স করতে চাচ্ছ, তো সেক্ষেত্রে তুমি এটার একটা গড় নিলা আর এটা একটা গড় নিলা। সো এই দুইটার গড় কি তুমি হচ্ছে কি বিয়োগ দিবা, ধরো এটা হচ্ছে সেকশন x1, এটা হচ্ছে x2, তাহলে x1 মাইনাস x2 করলে হচ্ছে গড়ের একটা পার্থক্য হবে। এটা হচ্ছে তোমার একটা পরম পরম আইডিয়া, ঠিক আছে, এটা একটা পরম আইডিয়া হবে। কিন্তু তুমি মনে করো যে একটা রেফারেন্স ভ্যালু নিলা, একটা কি রেফারেন্স ভ্যালু নিলা। সো রেফারেন্স ভ্যালুটা হচ্ছে কি মনে করো যে x3, ঠিক আছে। এই রেফারেন্স ভ্যালুটা হচ্ছে মনে করো যে পারফরম্যান্স, স্টুডেন্টদের পারফরম্যান্সের যে একটা একটা আইডিয়াল ভ্যালু। তো তুমি এখন হচ্ছে x1 ডিভাইড বাই x3 করলা, তারপরে x1 ডিভাইড বাই x3 করলা, ঠিক আছে, সরি x2 ডিভাইড বাই x3 করলা। সো এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে পারফরম্যান্সের রিলেটিভ ভ্যালু, এটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। বাট এই যে একটা জিনিস দেখতেছো, এটা হচ্ছে পরম বিস্তার পরিমাপ। তার মানে সোজা কথা বুঝতে পারতেছো, আমাদের আপেক্ষিক কেসে হচ্ছে কি একটা রেশিও থাকবে, ঠিক আছে। আপেক্ষিক কেসে আমাদের রেশিও থাকবে, পরম কেসে আমাদের রেশিও থাকবে কি থাকবে না সেটা আমরা বলতে পারতেছি না। বাট এটা আমরা এটা মনে করতে পারি, এটা বলতে পারি যে পরম কেসটাতে আমরা হচ্ছে গিয়ে কখনো তোমার অনুপাত অনুপাত না, আমরা হচ্ছে গিয়ে কখনো অন্যটার সাথে তুলনা করব না এইভাবে, যে পার্সেন্টেজে কখনো তুলনা করব না এক, তারপরে হচ্ছে তোমার যোগ বিয়োগ ছাড়া অন্য কোনো তুলনা আমরা সাধারণত করি না, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা নিয়ে পরে দেখবো যে এটা আসলে অনুপাত এরকম কেসে আমরা অনুপাত পাই কিনা সেটা আমরা পরে দেখবো। বাট এটা আমরা শিওর যে আপেক্ষিক বিস্তার পরিমাপের ক্ষেত্রে আমরা কিন্তু অনুপাতের একটা আইডিয়া সবসময় আনবো। আচ্ছা, সো এখানে তোমাদের ক্লাসিফিকেশনস গুলো দেওয়া আছে। সো পরমের অনেকগুলা জিনিস দেওয়া আছে, বিভিন্ন প্রকারের বিস্তার পরিমাপে দেখবা যে এখানে একটা হচ্ছে অলরেডি বলছি আমি রেঞ্জ বা পরিসর, এটাকে বাংলায় বলা হয় পরিসর। সো এটা বেসিক্যালি হচ্ছে লোয়েস্ট ভ্যালু মাইনাস হাইয়েস্ট ভ্যালু। তারপর 2 নম্বরে বলে দেওয়া হয়েছে চতুর্থক ব্যবধান, এগুলো আসলে তোমাদের লাগবে না, তারপর আমি জাস্ট একবার বলে যাব। চতুর্থক ব্যবধান বা এটাকে বলা হয় কোয়ার্টাইল, কোয়ার্টাইল বলা হয়। সো এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে কোয়ার্টাইল। তো কোয়ার্টাইল গুলো আসলে আমি ইউজ করি না অত বেশি, কারণ এগুলো প্র্যাকটিক্যাল ইউজ হয় কম।
তারপরে তোমার হচ্ছে গড় ব্যবধান। গড় ব্যবধান মানে তো বুঝতেছো যে গড়ের মধ্যে পার্থক্য। সো এটা হচ্ছে গড় ব্যবধান। তারপরে 3 নম্বর হচ্ছে তোমার পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক। সো এটাকে বলি হচ্ছে আমরা পরিমিত ব্যবধান। এখন এই যে পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক, এই যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেজারমেন্ট আর কি। আমি তোমাদের এই কথাটাই বলছিলাম যে এই চারটার মধ্যে সবচেয়ে বেশি মেজারমেন্টের ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এটা। এখন এটা কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট এগুলো আসলে সবগুলো হচ্ছে দুইটা ডাটা সেটের মধ্যে ওরা রিলেশনটা তৈরি করে যে কোন ডাটা সেটটা ভালো। যেমন আমির এবং মানে বুমরার কথা বলতেছিলাম, জিনিসটা অনেকটা এরকম। সো ধরো যে তোমার দুইটা ব্যাটসম্যান ধরো হচ্ছে কি এক্স এবং ওয়াই। সো এদের রেঞ্জ আছে, মানে এদের স্কোরের রেঞ্জ আছে। মনে করো যে এক্স এর লোয়েস্ট স্কোর হচ্ছে 2, তারপরে হাইয়েস্ট স্কোর হচ্ছে মনে করো 150, আর ওয়াই এর লোয়েস্ট স্কোর হচ্ছে তোমার 20, কিন্তু হাইয়েস্ট স্কোর হচ্ছে তোমার ধরো 120। তাহলে এই যে রেঞ্জটা, এটা হচ্ছে আমাদের দুইটার মধ্যে একটা পার্থক্য দিবে যে ওর যেহেতু মনে করো যে কেউ একজন হয়তো বলবে যে ওর যেহেতু রেঞ্জটা হচ্ছে কত, যে 150 থেকে 2 তাহলে বিয়োগ দিলে 148, আর ওর যেহেতু রেঞ্জটা হচ্ছে কত যে তোমার 100, তার মানে আমার মনে হয় ও একটা ভালো প্লেয়ার। এটা অনেকে বলতে পারবে যে হয়তো ও ভালো প্লেয়ার। বাট আমরা পরে দেখবো যে আরো মেজারমেন্টের আইডিয়া আছে যেগুলো দিয়ে আমরা আরো ভালোভাবে জিনিসগুলো মেজার করতে পারি। কারণ রেঞ্জ দেখে আসলে অনেক কিছু বলা যায় না। কেউ একজন মানে কোন একটা পরীক্ষাতে বা কোন একটা খেলায় অবশ্যই 2 করতেই পারে, তাই না? এটা খুব পসিবল। কিন্তু এমন হতে পারে যে ওর বাকি যে রেজাল্ট গুলো আছে সেগুলো অনেক ভালো, ঠিক আছে, এমনও হতে পারে। তাহলে আমরা আসলে রেঞ্জ দিয়ে অত ভালো মতো দুইটা ডাটার মধ্যে পার্থক্য বুঝতে পারি না। সো এটা বোঝার জন্য আমাদেরকে পরে জিনিসগুলোতে যেতে হবে। এর মধ্যে একটা হচ্ছে চতুর্থক ব্যবধাঙ্ক। এখন চতুর্থক ব্যবধাঙ্ক মানে কি? চতুর্থক ব্যবধাঙ্ক মানে হচ্ছে আসলে আমরা যে এই যে লোয়েস্ট পয়েন্ট এবং হাইয়েস্ট পয়েন্টের মধ্যে পার্থক্য দিয়ে খুব বেশি বললাম যে আমরা আসলে অত বেশি পার্থক্যটা করতে পারি না। কারণ এটা হইতেই পারে যে কোনো একদিন সে একটা খারাপ রেজাল্ট করছে, বাট এর মানে না যে প্রতিদিন সে করবে। সো এটার জন্য আমরা পুরো ডাটা সেটটাকে হচ্ছে 4 ভাগে ভাগ করে নিই। যে কোন একটা ব্যাটসম্যানের আমরা মানে তোমার হচ্ছে পারফরমেন্সের ডাটা সেটটাকে হচ্ছে 4 ভাগে ভাগ করব। তাহলে আমাদের 4 ভাগে ভাগ করার জন্য আসলে তোমার এখানে এটা 4 ভাগ হয় নাই, এখানে 3 ভাগ হয়েছে। এটা ইয়ে করা লাগবে। হ্যাঁ, সো এটা 3 ভাগ হয়েছে। আমাদের 4 ভাগ করার জন্য হচ্ছে তোমার 3টা পয়েন্ট নেওয়া লাগবে অবভিয়াসলি, তাই না? এটা একদম, হ্যাঁ, এটা 3টা পয়েন্ট নেওয়া লাগবে। সো আমরা এই যে হলুদ পয়েন্ট গুলোর কথা বলতেছি না, আমরা হচ্ছে কি মাঝখানে 3টা পয়েন্টের কথা বলতেছি। কারণ হলুদ পয়েন্ট গুলো অলরেডি তোমরা জানো, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাইস্ট, তার মানে রেঞ্জের মধ্যে এটা চলে যায়। তাহলে আমরা এখন বাকি যে একটা আইডিয়া আনতে পারি সেটা হচ্ছে তোমার কোয়ার্টাইল। তাহলে এটাকে আমরা Q1 বলবো, এটাকে Q2 বলবো, এটা হচ্ছে Q3 বলবো। ঠিক আছে। সো কোয়ার্টাইল ব্যবধান জিনিসটা কি? কোয়ার্টাইল ব্যবধান জিনিসটা হচ্ছে তোমার যে আমরা এখন দেখবো যে হচ্ছে যে তোমার তোমার এখানে 4টা ব্যবধানে ভাগ করলে এই মার্ক গুলোর মধ্যে ডিফারেন্সটা কিরকম থাকে। যে তোমাদের যেটা বলতেছিলাম যে আগের যে ব্যাটসম্যান যেটা লোয়েস্ট ভ্যালু হচ্ছে তোমার ধরো 2, কিন্তু দেখা গেল যে ওর বাকি রেজাল্ট গুলো হচ্ছে এরকম 30, 50, 60, 80, 150, ঠিক আছে। আর যে লোকটার লোয়েস্ট 20, তার দেখা গেল যে এরকম যে 25, তারপরে তোমার হচ্ছে 60, তারপরে 30, তারপর হচ্ছে 35, তারপরে হচ্ছে তোমার 120। তো এরকম রেজাল্ট এখন তুমি দেখে বলতে পারতেছো যে আসলে এ হচ্ছে কি ভালো, ঠিক আছে। আগের আগের বার তুমি বলতেছিলা যে না এ ভালো, কিন্তু না, তুমি দেখো এর মধ্যে কিন্তু হচ্ছে কি কি যে 60, 80, 50 এই 3টা ভালো মার্ক আছে, কিন্তু এর মধ্যে 60 একটা, আর বাকি সবগুলো কিন্তু হচ্ছে তোমার 40-এর নিচে। তার মানে অবভিয়াসলি এখন দেখে বোঝা যাচ্ছে যে ও কিন্তু একটু ভালো। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা হচ্ছে পুরো ডাটা সেটটাকে 4 ভাগে ভাগ করে নিব। তো পুরো ডাটা সেটকে 4 ভাগে ভাগ করে নিব। এখন এই যে এটা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাইলে হয়ে যাবে আর কি 4 ভাগে ভাগ। যেমন এখানে 2, তারপরে তোমার এখানে 30, তারপর হচ্ছে 50, তারপর 60, তারপর 80, তারপর 120। তো এটা এটা তুমি যদি হচ্ছে গিয়ে একটা মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, মানে এটা উপরের দিকে উঠতেছে, তাহলে এরকম হয়। আর যদি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও তাহলে এটা হবে হচ্ছে তোমার 20, 25, 30, 35, 60, 120। সবগুলো কি ডাটা পয়েন্ট সেম হয়েছে? হ্যাঁ, 6টা আমরা ডাটা পয়েন্ট নিছি। এখন আমাদের এই যে কোয়ার্টাইল গুলো আমরা ভাগ করব কিভাবে, এটা আমরা প্রথমে জিজ্ঞেস করবো যে কোয়ার্টাইল গুলো কেমনে কেমনে ভাগ করা যায়। এখানে বলা আছে যে কোন তথ্য সারির চলকের মানগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজালে যে মানগুলো পুরো তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করে তাদেরকে চতুর্থক বলা হয়। এখন এটাকে 4 ভাগে বা কেমনে ভাগ করা যেতে পারে? এটা এটা তত 2 ভাগ হয়, তাই না? 4 ভাগ তো হয় না। তাহলে 4 ভাগে ভাগ করার জন্য আমরা কাজ করি, আমরা হচ্ছে আরো 2টা পয়েন্ট নিই, ঠিক আছে। আমরা আরো 2টা পয়েন্ট নিই। আমরা ধরো যে এখানে একটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম হচ্ছে তোমার 30, আর এখানে একটা পয়েন্ট নিলাম হচ্ছে 10, আর এখানে একটা পয়েন্ট নিলাম হচ্ছে
90, এখানে একটা পয়েন্ট নিলাম হচ্ছে তোমার 70, ঠিক আছে এরকম। তাহলে এটাকে আমরা 4 ভাগে ভাগ করতে হলে আমরা হচ্ছে কি এবার দেখবো যে এখানে একটা পয়েন্ট নেওয়া যায়, এই দুইটা, এই দুইটা, এই দুইটা, এই দুইটা, এই দুইটা, তারপর হচ্ছে তোমার, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে যে এই দুইটা, এই দুইটা। তাহলে এগুলো আমাদের জিনিসটাকে একটা মানে ইয়েতে ভাগ করছে। এখন কথা হচ্ছে যে আমরা এখানে ভুল করছি, এটা হচ্ছে অর্ডারটা মেনটেন করা হয় না। তাহলে 90 এবং 120 একসাথে আসা যদিও, কিন্তু তারপর আমাদের এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে। আমরা এগুলো পরে অ্যাড করছি তো এই জন্য একটু ভুল হয়ে গেছে। তাহলে এটা 70 120 হবে। তাহলে এটা যে 4 ভাগে ভাগ করতেছে এটা আমরা বুঝতে পারলাম। এখন এই 4 ভাগে ভাগ করলে তাহলে আমাদের Q1 হবে কত, Q2 হবে কত, এই জিনিসগুলো আমাদের বোঝা লাগবে আর কি, ঠিক আছে। সো ধরো আমাদের এখানে Q1 হইলে হইতেছে তোমার কত হচ্ছে, Q1 হইলো, এটা তো একটু অ্যাসেন্ডিং হয় নাই, 30 20 হবে না, 2 এবং 30 হবে। তাহলে আমাদের এখানে যে ডাটাগুলো হচ্ছে তোমার লাইক Q1 হচ্ছে, আমি তাহলে এটার ক্ষেত্রে ধরতে পারি হচ্ছে তোমার 30, এটার ক্ষেত্রে Q2 ধরতে পারি হচ্ছে তোমার কত যে 50, তারপর এখানে Q3 ধরতে পারি হচ্ছে তোমার কত 80, ঠিক আছে। তাহলে এই তিনটা হইলে আমার হচ্ছে এটার জন্য। আর এখানে এটার ক্ষেত্রে হচ্ছে Q1 হবে হচ্ছে তোমার 20, Q2 হবে হচ্ছে তোমার 30, Q3 হবে হচ্ছে তোমার 60, ঠিক আছে। তাহলে এই যে এইটা আমরা হচ্ছে কি দেখলাম যে এগুলো আমরা ভাগ করলাম, তিনটা 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 সংখ্যা পেলাম, যেটা হচ্ছে কি আমাদের এই পুরো ডেটা সেট থেকে 4 ভাগে ভাগ করে। আর এখন এইখানে আমরা চতুর্থ ব্যবধান জিনিসটা দেখবো যে এটা আসলে কি বলে। এটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা এবং এই পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স আছে, এটা একটা মেজারমেন্ট, ঠিক আছে। আমাদের তৃতীয় ব্যবধান এবং হচ্ছে প্রথম ব্যবধান, মানে প্রথম যে চতুর্থক, এটা হচ্ছে তৃতীয় চতুর্থক এবং এটা হচ্ছে প্রথম চতুর্থক। আমি এখানে লিখি, এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল বলা হয়। আমি বাংলায় না লিখে ইংলিশে লিখি, এটাকে ফার্স্ট কোয়ার্টাইল বলা হয়। স্যার এটা থার্ড কোয়ার্টাইল, এটা থার্ড কোয়ার্টাইল, আর এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, ঠিক আছে। তো ফার্স্ট কোয়ার্টাইল এবং হচ্ছে থার্ড কোয়ার্টাইল আমরা দেখলাম। সো এই দুইটার মধ্যে যে ডিফারেন্স Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে তোমার চতুর্থ ব্যবধান, এটাকে বলা হয় কোয়ার্টাইল ডেভিয়েশন, ঠিক আছে। বা ইংলিশে বলা হয় কোয়ার্টাইল ডেভিয়েশন, বাংলায় বলা হয় হচ্ছে চতুর্থ ব্যবধান। সো আমরা এখন দেখবো যে কোন ডাটাটা ভালো, এটা আমরা কিভাবে বুঝবো এখান থেকে। তুমি এখানে দেখো যে এটার ক্ষেত্রে যদি আমি বলি যে Q3 হচ্ছে 80 আর Q1 হচ্ছে তোমার 30 ডিভাইড বাই 2, তাহলে এটা হচ্ছে তোমার 25। আর এই ক্ষেত্রে 60 মাইনাস 20 ডিভাইড বাই 2, তাহলে এটা হবে হচ্ছে তোমার 20। তাহলে আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে যে এই লোকটা এই লোকটা ক্ষেত্রে আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশনটা বেশি, এটার ক্ষেত্রে কোয়ার্টাইল ডেভিয়েশনটা কম। এখন কোয়ার্টাইল ডেভিয়েশন বেশি হইলে নাকি ভালো নাকি কম হইলে ভালো? সো এটার আনসার আমরা দেখতে, আমরা এটার আনসার হচ্ছে আসলে কোয়ার্টাইল ডেভিয়েশন কম হইলে ভালো, ঠিক আছে। কম হইলে ভালো এই কারণে বিকজ আমরা তখন হচ্ছে গিয়ে এটা সেন্ট্রালি একটা ভ্যালুর দিকে আগাইতে দেখবো আর কি, ঠিক আছে। সো এটা নিয়ে আমরা একটু পরে জানবো। আসলে কোয়ার্টাইল ডেভিয়েশন নিয়ে আমি অত বেশি ভালো জানি না, আমি পরেরগুলো নিয়ে একটু ভালো বলতে পারবো। বাট কোয়ার্টাইল ডেভিয়েশনটা নিয়ে বেশি কাজ করা হয় না। বাট ইভেনচুয়ালি এটা সূত্র হচ্ছে তোমার এটা, এটা পারলেই তোমার হচ্ছে কি কোয়ার্টাইল ডেভিয়েশন নিয়ে কাজ করার যে কোশ্চেন আসলে কোশ্চেন করা, সো ওইখান থেকে আনসার করা, এগুলো পারবা আর কি। তো এখানে আসলে কোয়ার্টাইল ডেভিয়েশন যত যে কোনো ধরনের ডেভিয়েশন আসলে কম হওয়াটা ভালো, ঠিক আছে। তোমরা যত ধরনের ব্যবধান পড়বা বা ডেভিয়েশন পড়বা, ওটা আসলে কম হওয়াটা ভালো। মানে বেশি হওয়া ভালো মানে হচ্ছে কি আসলে এর যে ভ্যালু গুলো এগুলো অনেক উঠানামা করে, ঠিক আছে। যেমন দেখতেছো 2 থেকে 180 এর মধ্যে এটা বেশি উঠানামা করতেছে, ঠিক আছে। যদিও এটার গড়, তুমি যদি এটার গড় নাও তাহলে দেখবা যে হচ্ছে কি এটার আসলে গড়টা অনেক ভালো, ঠিক আছে। এটার গড় অনেক ভালো হবে, এটার গড় অনেক কম হবে, কিন্তু এটার হচ্ছে কি কি একটু ডেভিয়েশনটা একটু বেশি। যদিও ডেভিয়েশনটা হচ্ছে তোমার তোমার বেশি হইলেও এটা কিন্তু গড়টা অনেক বেশি, ঠিক আছে। সো গড় অনেক বেশি হওয়ার কারণে এটা ফ্রি, এই ব্যাটসম্যানের কোয়ালিটি অবশ্যই ভালো, বাট এটা ডেভিয়েশনটা বেশি আর কি, ঠিক আছে। গড় বেশি মানে হচ্ছে এটা আসলে অনেক ভালো, মানে এটার গড় অনেক বেশি। দুইটা গড় কাছাকাছি হলে তখন আমরা ডেভিয়েশনটা দেখি, বাট আমরা যখন হচ্ছে গড় অনেক বেশি হয় তখন আসলে ওরকম দেখি না। তারপর এখানে চতুর্থ ব্যবধাঙ্ক নামে একটা ইয়ে দেওয়া আছে, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এটার ইকুয়েশন বলা হচ্ছে এরকম যে Q3 মাইনাস Q1 ডিভাইড বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%, ঠিক আছে। সো এটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের দুইটার ডিফারেন্স এবং দুইটার যোগফলের একটা অনুপাত। সো এটা হচ্ছে গিয়ে অবশ্যই কি এটা একটা কি বলবো, এটা হচ্ছে একটা রিলেটিভ, এটা একটা রিলেটিভ মেজারমেন্ট, মানে এটা অবভিয়াসলি একটা আপেক্ষিক অনুপাত, ঠিক আছে। সো এটা একটা আপেক্ষিক মেজারমেন্ট হিসেবে আমরা চিন্তা করবো, ঠিক আছে। আর এখানে কিছু সূত্র দেওয়া আছে, আমি তোমাদের এই জিনিসগুলো পড়তে বলবো। সেটা হচ্ছে যেখানে অশ্রেণীকৃত, তো এগুলো আসলে পরীক্ষায় আসে না কোনো সময়, কিন্তু তারপরেও আমাদের তো জানা দরকার, তাই না? তাই তোমরা এটা পড়ে নিবা।
হচ্ছে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে চতুর্থক ব্যবধান নির্ণয়। সো অশ্রেণীকৃত মানে কি? অশ্রেণীকৃত মানে হচ্ছে আমাদের এটা ক্লাসিফাই করা নাই আর কি। যেমন এখানে আমি তোমাদের বলছিলাম যে ধরো 80 থেকে 90, তারপরে তোমার হচ্ছে যে 70 থেকে 80। সো এটা হচ্ছে শ্রেণীকৃত, মানে এটা ক্লাস করা আছে। বাট ক্লাস করা না থাকলে কি হবে? তো ক্লাস করা না থাকে মানে কি, একটা সেট আকারে দেওয়া, ঠিক আছে? ধরো এইভাবে সেট আকারে দেওয়া আছে যে 20, 30, 10, 15, 25, 30, 35। এটা হচ্ছে অশ্রেণীকৃত। সেটার কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। যেমন 1 নম্বরে বলা আছে পদ সংখ্যা n বিজোড় হইলে n+1 ডিভাইড বাই 4 এবং n+1 ডিভাইড বাই 4 ইনটু 3 তম পদের মান হচ্ছে কি তোমার কি q1 প্লাস q2। n জোড় সংখ্যা হইলে কি হবে? তারপরে n জোড় কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। এরূপ ক্ষেত্রে তথ্যগুলোকে সমান দুই ভাগে ভাগ করে প্রথম ভাগের মধ্যম সংখ্যাটি q1 এবং দ্বিতীয় ভাগের মধ্যম সংখ্যাটি q3 হবে। সো কিভাবে বিচার করতে হবে এগুলো বলা আছে। তোমরা ওইভাবে হচ্ছে কি কোন একটা ডেটা সেটে যদি চতুর্থক ব্যবধান করে দেওয়া থাকে সেটা তোমরা বের করতে পারবা ইজিলি, ঠিক আছে? যেমন এখানে যদি n হচ্ছে কি তোমার অড হয় তাহলে হবে হচ্ছে n+1 ডিভাইড বাই n হচ্ছে তোমার ডাটা সংখ্যা, ডাটা পয়েন্টস, ঠিক আছে? মানে কয়টা ডাটা তোমার দেওয়া আছে এখানে, যেমন 1 2 3 4 5 6 7 7টা ডাটা পয়েন্ট দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমার n+1 বাই ডিভাইড বাই 4 হবে হচ্ছে q1 এই তম পদটা, আর এখানে n+1 ডিভাইড বাই 4 ইনটু 3 তম পদটা হবে হচ্ছে তোমার q3। তারপর এখানে যদি n হচ্ছে তোমার ইভেন হয় সেক্ষেত্রে আমাদের কি সেটাও বলা আছে। তো এটা হচ্ছে n/4 এবং n ডিভাইড বাই 4 প্লাস 1, এই দুইটার হচ্ছে গড় নিতে হবে, মানে 2/2 আর কি, ঠিক আছে? এটা হবে হচ্ছে তোমার q1। আর 3n/4 এবং 3n/4 প্লাস 1, এই দুইটার যোগফলের গড় হবে হচ্ছে তোমার q3, ঠিক আছে? আমি এখানে এবং না বলে যোগ দিয়ে দিই। সো এগুলো অবশ্যই তম পদ, এমন না যে তুমি n যোগ করবা, তুমি হচ্ছে ওই তম পদটা দেখবা, ঠিক আছে? n ডিভাইড বাই 4 করে যে সংখ্যাটা পাবা, ধরো তুমি পাইলে হচ্ছে তোমার 3, তাহলে তোমার থার্ড পদটা দেখা লাগবে, ঠিক আছে? থার্ড পদ বা থার্ড যে ভ্যালুটা আসলে দেখা লাগবে একটা। অবশ্যই এটাকে আগে কি করতে হবে, এটা শর্ত হচ্ছে এটাকে অবশ্যই আগে একটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, ঠিক আছে? একটা নিচ থেকে উপরের দিকে উঠতেছে এই অর্ডারে এটাকে সাজাতে হবে। আর এখানে আমার কথা বলা আছে যে n যদি হচ্ছে তোমার কি হয়, যে n যদি হচ্ছে তোমার 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে তো প্রবলেম হবে, তাই না? যেমন এখানে তুমি 4 দিয়ে ভাগ করছিলে আগে, হ্যাঁ, n হচ্ছে জোড় কিন্তু 4 দ্বারা বিভাজ্য না, সেই ক্ষেত্রে তুমি n 4 দিয়ে ভাগ করছিলা, ইজিলি হয়ে গেছিল। বাট আমাদের তো এরকম নাও হইতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি করব সেটা বলা আছে। এক্ষেত্রে হচ্ছে বলছে যে দুই ভাগে ভাগ করতে হবে। সো প্রথম ভাগের মধ্যম সংখ্যাটি q2 q এবং q1 এবং দ্বিতীয় ভাগের মধ্যম সংখ্যাটি হচ্ছে q3। তাহলে n যদি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য না হয় সেই ক্ষেত্রে দুই ভাগে ভাগ, দেন প্রথম ভাগের মধ্যম সংখ্যা হবে q1, দ্বিতীয় ভাগের মধ্যম সংখ্যা হবে q2। সো এই যে মেথড গুলো অ্যাপ্লাই করলে তোমাদের সবগুলো ম্যাথ হয়ে যাবে। এখানে ম্যাথ দেওয়া আছে ছোট, এটা হচ্ছে যে কয়েকটা তথ্য দেওয়া আছে, বলছে তথ্য সারির চতুর্থক ব্যবধান নির্ণয় করো। সো এটা তোমরা দেখতেছো যে এখানে আমাদের কয়টা আছে, 5 7 12 9 7 10 15। প্রথমে এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। তারপর বলছে এখানে সংখ্যা হচ্ছে n হচ্ছে 7, মানে আমাদের টোটাল নাম্বার আছে হচ্ছে 7টা। তারপরে আমাদের এখানে কোন তম পদটা হচ্ছে q1 হবে এবং কোন তম পদটা q3 হবে সেটা বের করার চেষ্টা করা হয়েছে। যেমন n+1 ডিভাইড বাই 4 করে আমরা আসলে হচ্ছে ওই তম পদটা বের করছি। এখানে সেকেন্ড পদ এবং হচ্ছে ষষ্ঠ পদ, এই দুইটা হচ্ছে তোমার q1 এবং q3 হয়। তারপর দুইটা বিয়োগ করে দিয়ে তারপর কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা, সো এইগুলো আমাদের হচ্ছে চতুর্থ ব্যবধান। তারপর এখানে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মানে ক্লাসিফাইড ইনফরমেশন, ক্লাসিফাইড বা ক্লাস করা আছে আর কি। আমাদের এগুলো ক্লাস করা থাকলে কি করতে হবে এটা বলা আছে। যদি ক্লাস করা থাকে তাহলে কি করতে হবে? সো ক্লাস করা থাকলে আসলে তোমার এখানে আমাদের অবশ্যই ইয়ে দেওয়া থাকবে, তোমার অনেকগুলো ক্লাস দেওয়া থাকবে, ঠিক আছে? সো ক্লাসের একটা নিম্ন সীমা থাকে, তাই না? যেমন 80 to 90, এটার হচ্ছে নিম্ন সীমা হচ্ছে 80, এটাকে বলে আমরা এলআই, হ্যাঁ। আর এটার ঊর্ধ্ব সীমা হচ্ছে কি 90, মানে এখানে ক্লাসের ঊর্ধ্ব সীমা, হ্যাঁ, এটা আমার বুঝতে হবে। সো এটার যে সূত্র দেওয়া আছে সূত্রটা এখানে বলেই দেওয়া আছে, আমি সূত্র লিখে ফেলি যে কিউআই মানে আই হচ্ছে কি তোমার কি যততম কোয়ার্টাইলটা আর কি, এটা ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, মানে n ইকুয়াল i ইকুয়াল 1 2 3 হইতে পারবে। সো এটার ইনফরমেশন দেওয়া আছে এরকম যে li প্লাস i ইনটু n ডিভাইড বাই 4
মাইনাস এফ আই ইন্টু সি বাই এফ আই। হ্যাঁ, সো এখানে তোমরা ক্লাসের ক্ষেত্রে আমার মনে হয় যে তোমাদের কিছু কথা বলে রাখা উচিত। ক্লাস করার ক্ষেত্রে ক্লাসের কিছু বিশেষ প্রপার্টি আছে। একটা জিনিস তো বলছি যে ক্লাসের একটা নিম্নসীমা থাকে, একটা ঊর্ধ্বসীমা থাকে। যেমন 80 টু 90 তে নিম্নসীমা হচ্ছে 80 আর হচ্ছে ঊর্ধ্বসীমা হচ্ছে কি তোমার কি 90। এখন এখানে এই লাইনটা হচ্ছে তোমার কি ওই ক্লাসের নিম্নসীমা, এটা হচ্ছে নিম্নসীমা। এখানে n হচ্ছে কি টোটাল নাম্বার অফ পয়েন্টস বা টোটাল নাম্বার অফ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা টোটাল নাম্বার অফ পিপল, মানে যেটা নিয়ে আমরা ডাটা সেটে নিয়ে কাজ করতেছি আর কি। সো এটা হচ্ছে সামেশন অফ ফ্রিকোয়েন্সি বলতে পারো। তো টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, সবগুলো মানে প্রত্যেকটা ক্লাসের ফ্রিকোয়েন্সি যোগ করে যেটা পাওয়া যায়, এটা সামেশন অফ এফ। ঠিক আছে, এটা হচ্ছে সামেশন অফ এফ। আচ্ছা, এখানে তারপরে আই জিনিসটা কি, আই তো বললাম আই হচ্ছে কি তোমার 1, আই হচ্ছে কি হইতে পারে 1, 2, 3, যে কোনো একটা কিছু হইতে পারে আই। I1 হইলে এটা হবে ফার্স্ট কোয়ার্টাইল, 2 হইলে হবে সেকেন্ড কোয়ার্টাইল, আর 3 হইলে হবে হচ্ছে থার্ড কোয়ার্টাইল। আচ্ছা, আর এখানে এফআই জিনিসটা কি, এইটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে ধরো তোমার এখানে 3টা ক্লাস দেওয়া আছে এভাবে। সো এটা হচ্ছে তোমার ক্লাসটা। তো মনে করো যে এখানে তুমি 1 থেকে 5 ধরলা, 5 থেকে 6 6 থেকে 8, 6 থেকে ধরলা হচ্ছে কি তোমার 10, এখানে ধরলা 6 থেকে 10, তারপরে 11 থেকে হচ্ছে 15। তো 3টা ক্লাস হলো, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2, 4, 6। তাহলে এটা হচ্ছে টোটাল 12টা। এটা হচ্ছে সামেশন অফ, এটা হচ্ছে কি এন, এই জিনিসটা হচ্ছে এন। আর এখানে আমরা হচ্ছে কি আরেকটা জিনিস ধরি, সেটা হচ্ছে এফ বলি। এটাকে আমরা বলছি ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা জিনিসটা কি, সেটা হচ্ছে সবগুলা মানে তোমার গণসংখ্যার যোগফল। তো এখানে তোমার মানে প্রথম এর আগে যতগুলো গণসংখ্যা সবগুলো যোগফল। তো এখানে গণসংখ্যা প্রথমে ছিল 0, তাহলে এখানে হবে 2, তারপর এখানে তোমার 2 এর সাথে 4 যোগ হবে, এখানে হবে 6, তারপর এখানে 6 এর সাথে 6 যোগ হবে, এখানে হবে 12। তো বেসিক্যালি আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে কোন একটা শ্রেণীর গণসংখ্যা বের করার জন্য, ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য এর আগের যে গণসংখ্যা যোগ হয়ে 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 আসতেছে সবগুলো আমরা যোগ করি। ঠিক আছে, যেমন এখানে আমাদের আগে ছিল হচ্ছে 0, সো আমরা 2 এর সাথে আসলে 2 যোগ 0 যোগ করছি। তারপরে এখানে যেহেতু 2 হয়েছে, তারপর আমরা এর সাথে আবার 4 যোগ করছি, 6 হয়েছে, 6 এর সাথে আবার 6 যোগ করছি। তো এটাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলা হয় এটাকে। সো কিউমুলেটিভ কেন বলা হয় বা ক্রমযোজিত কেন বলা হয়? সো কিউমুলেটিভ বলেই আমরা আসলে বুঝতে পারতেছি যে এই গণসংখ্যাটা আসলে যোগফল আকারে আকারে আসতেছে। ঠিক আছে, কিউমুলেটিভ মানে আসলে হচ্ছে তোমার অ্যাকুমুলেশন থেকে আসে আর কি। অ্যাকুমুলেশন মানে হচ্ছে তোমার মানে যোগ করে করে আসা। সো ওইটা থেকে আসে। তো এই এফআইটা কি হবে? সো এই এফআইটা হবে হচ্ছে তোমার, এই এফআইটা হবে হচ্ছে তোমার ওই আইতম শ্রেণীর পূর্বতম শ্রেণীর, এখানে দেওয়া আছে যে এফআই হচ্ছে আইতম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর